সম্প্রতি এক সহকর্মীর সাথে আম, কফি খাচ্ছিলাম। এমন একজন মানুষ যিনি ইতিহাসকে নিছক নগ্ন ক্ষমতার দৃষ্টিকোণ থেকে বিচার করেন। আচ্ছা, মানে যিনি মনে করেন যে ইতিহাস কেবলই বিজয়ীদের গল্প। একদম তাই। তো টেবিলের ওপার থেকে ঝুঁকে এসে তিনি যুক্তি দিচ্ছিলেন যে প্রাচীন চীনের সম্রাট ছিলেন চূড়ান্ত, যাকে বলে আলফা। ও আচ্ছা, আলফা। হ্যাঁ, এমন একজন মানুষ যার প্রতিটি খেয়ালই ছিল আইন, কোনো সীমারেখা ছাড়াই, যিনি ছিলেন এক ঈশ্বর রাজা। তিনি একটি অদ্ভুত মুগ্ধতা ও ভীতির সংমিশ্রণে বিষয়টা নিয়ে কথা বলছিলেন। নিশ্চয়ই একে নিরঙ্কুশ স্বৈরতন্ত্রের ব্লুপ্রিন্ট বা নীল কষা হিসাবে আখ্যা দিচ্ছিলেন, তাই না? ঠিক ধরেছেন। কিন্তু তখন আমি তাকে একটি নির্দিষ্ট দৃশ্য কল্পনা করতে বললাম। আমি বললাম, কল্পনা করা যাক সেই সর্বশক্তিমান সম্রাট স্বয়ং সেখানে উপস্থিত। তিনি একটি যুদ্ধ শুরু করতে চান, বা ধরুন একটি বিলাসবহুল নতুন প্রাসাদ নির্মাণ করতে চান। স্বাভাবিকভাবেই তার তো শুধু একটা আদেশে স্বাক্ষর করে দেওয়ার কথা। কিন্তু শুধুমাত্র একটি আদেশে স্বাক্ষর করার বদলে তাকে একদল বয়স্ক পণ্ডিতের জন্য অপেক্ষা করতে হয়, যারা ৫০০ বছরের পুরনো একটি বই ঘেঁটে দেখবেন যে সম্রাটের এই ধারণাটি প্রাচীন রীতিনীতির সাথে মানানসই কিনা। আর তারপর ধরুন হঠাৎ একটি সূর্যগ্রহণ ঘটে গেল। হ্যাঁ, হঠাৎ করে সমগ্র রাজদরবার, যাদের শর্তহীন আনুগত্য প্রদর্শনের কথা, তারা সম্রাটের দিকে শীতল সন্দেহের দৃষ্টিতে তাকাতে শুরু করে। কারণ তারা জানায় যে মহাবিশ্ব আক্ষরিক অর্থেই চিৎকার করে বলছে যে সম্রাট ব্যর্থ হয়েছেন। ঠিক। আর পরদিন সকালে সম্রাট আর সিংহাসনে বসে নেই। তিনি সাদামাটা খসখসে পোশাক পরে তীব্র শীতের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং একটি দায়বদ্ধতার রাজাজ্ঞা বা ক্যালপেবিলিটি এডিক্ট জারি করছেন। প্রজাদের উদ্দেশ্যে লেখা একটি প্রকাশ্য এবং বেশ অবমাননাকর চিঠি আর কি। একদম, যেখানে তিনি স্বীকার করছেন যে তিনি একজন মাঝারি মানের শাসক এবং স্বর্গের কাছে দ্বিতীয় সুযোগের জন্য ভিক্ষা চাইছেন। আমার সহকর্মী তো পুরো চুপ হয়ে গেলেন। তার সেই নিরঙ্কুশ স্বৈরাচার তত্ত্বটি হঠাৎ করে বেশ দুর্বল বলে মনে হতে লাগল। এটিই হল রাজকীয় ক্ষমতার শৃঙ্খলের কেন্দ্রীয় বৈপরীত্য। মানে আমরা প্রায়শই সম্রাটকে সীমাহীন ক্ষমতার অধিকারী একজন মানুষ বলে মনে করি, কিন্তু বাস্তবে তিনি ছিলেন একটি অত্যন্ত পরিশীলিত অদৃশ্য খাঁচার বন্দী। সত্যের উপর তার কোনো একচেটিয়া অধিকার ছিল না। সেটি ছিল ধুলো পড়া প্রাচীন গ্রন্থের লাইব্রেরির দখলে। ঠিক। নিজের রেখে যাওয়া কীর্তির ওপর তার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ছিল না। সেটি ছিল ইতিহাসের তুলি বা ব্রাশ অফ হিস্ট্রির হাতে। যেখানে পশ্চিমা বিশ্ব শেষ পর্যন্ত লিখিত সংবিধান এবং ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতার চারপাশে বেড়া তৈরি করেছিল, সেখানে প্রাচ্য চীনারা ২০০০ বছর ব্যয় করেছিল এমন একটি নৈতিক চুক্তি নিখুঁত করতে, যা মহাজাগতিক ইঙ্গিত এবং ঐতিহাসিক লজ্জাকে ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষদের প্রতিনিয়ত সতর্ক থাকতে বাধ্য করত। সম্রাট কি সত্যিই সাম্রাজ্যের অধিপতি ছিলেন, নাকি তিনি কেবল এমন এক ব্যবস্থার সর্বোচ্চ পদমর্যাদার দাস ছিলেন যে ব্যবস্থা পরিবর্তন করার কোনো অধিকার তার ছিল না? অসাধারণ একটি প্রশ্ন। আসলে চীনের ক্ষমতা আজ কিভাবে কাজ করে, তার সেই অসাধারণ স্থায়িত্ব বোঝার জন্য আমাদের এই গোপন শৃঙ্খলগুলোর দিকে তাকাতে হবে, যা এমনকি একজন ঈশ্বর রাজাও ভাঙতে পারতেন না। আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই বিষয়টাই অন্বেষণ করব। শাসন ব্যবস্থার এই কাঠামোগত বৈপরীত্য সত্যি মানব ইতিহাসের অন্যতম গভীর একটি বিষয়। আসলেই তাই। ভৌগোলিক এবং সামরিকভাবে এই সম্রাটের হাতে কোটি কোটি প্রজার ওপর প্রশ্নহীন কর্তৃত্ব ছিল, কিন্তু ক্ষমতার এই বিশাল মঞ্চের পেছনে ছিল এক অত্যন্ত জটিল আদর্শিক বলয়। আর এই অদৃশ্য খাঁচার মানসিক চাপটা ঠিক কতটা তীব্র ছিল তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে শেষ মিং রাজবংশের এক গুমোটো আর্দ্র গ্রীষ্মকালে। চলুন বেইজিংয়ের রাজপ্রাসাদের গাঢ় লাল দেওয়ালের ভেতরের পরিবেশটা একটু কল্পনা করা যাক। হানলিন একাডেমির, যা মূলত সাম্রাজ্যের কেন্দ্রীয় বুদ্ধিবৃত্তিক সচিবালয়, সেখানকার পঞ্চম পদমর্যাদার কর্মকর্তা মাস্টার চেন বারান্দায় দাঁড়িয়ে আছেন। চারপাশের গাছপালায় সিকাটা পোকার তীব্র ডাক। হ্যাঁ, আর ভারী সিল্কের পোশাকের নিচে চেন ভয়ে ও আতঙ্কে রীতিমতো ঘামছেন। বণিকদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য একটি নতুন রাজকীয় আদেশ জারি করতে। এটি ছিল সম্পূর্ণ নজিরবিহীন।
আর মাস্টার চেনকে নির্দেশ দেওয়া হয়েছে এই নতুন পদক্ষেপের আইনি ও দার্শনিক যুক্তিকতা তৈরি করার জন্য। একজন সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে সম্রাট আদেশ দিয়েছেন, সুতরাং চেনের কাজ কেবল সেটা লিখে ফেলা। কিন্তু চেনের জন্য এটি কেবল আদেশের অবাধ্যতা নয়, বরং মহাবিশ্বের শাশ্বত নিয়মকে অস্বীকার করার শামিল। ঠিক এখানেই কনফুসিয়াসের সেই মৌলিক নীতিটি সামনে চলে আসে, যাকে বলা হয় শু এর বু জুও। শু এর বুজুও এর মানে কি দাঁড়ায় আসলে? এর সরল অর্থ হল হস্তান্তর করা কিন্তু সৃষ্টি না করা। সম্রাট চাইলেই শূন্য থেকে কোনো নতুন সত্য বা আইন তৈরি করতে পারেন না। কনফুসীয় দর্শন অনুযায়ী প্রাচীন ঋষি রাজারা যে নিখুঁত নৈতিক কাঠামো আবিষ্কার করেছিলেন, সমাজ তা থেকে সরে এসেছে বলেই সব বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একদম তাই যে কোনো সংকট সমাধানের উপায় নতুন আইন প্রণয়নের মধ্যে নেই, বরং প্রাচীন গ্রন্থগুলোর যেমন পোয়েট্রি বা হিস্ট্রি ক্লাসিক্স এগুলোর সঠিক ব্যাখ্যার মধ্যে নিহিত। এই একটি নীতি সম্রাটকে নৈতিকতা বা মৌলিক আইনের উৎস হওয়ার অধিকার থেকে স্থায়ীভাবে বঞ্চিত করেছিল। এই বিষয়টা এটা অনেকটা আধুনিক কর্পোরেট কাঠামোর মতো শোনাচ্ছে। আচ্ছা, সেটা কিভাবে? ধরুন, একজন অত্যন্ত ক্ষমতাধর সিইও, যিনি দৈনন্দিন পরিচালনায় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বাজেট বদলাতে পারেন, লোক নিয়োগ দিতে পারেন। বুঝতে পেরেছি। কিন্তু সেই সিইও চাইলেই কোম্পানির মূল প্রতিষ্ঠাকালী সনদ বা মেমোরেন্ডাম পরিবর্তন করতে পারেন না। ঠিক তাই। সেই সনদের একমাত্র ব্যাখ্যাকারী হল বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ আমাদের এই প্রাচীন চীনের ক্ষেত্রে পণ্ডিতরা। সম্রাট নিজে সেই প্রাচীন সত্যের প্রণেতা নন, তিনি কেবল একজন নির্বাহক মাত্র। চমৎকার উপমা। আর তাই মাস্টার চেন যখন সিংহাসনের সামনে গিয়ে বসলেন, তিনি নতুন আইনের কোনো খসড়া দিলেন না। তার হাত কাঁপছিল, কিন্তু তিনি 1000 বছর আগের একটি উদ্ধৃতি তুলে ধরলেন। অবিশ্বাস্য সাহস! তিনি সম্রাটকে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে শাসনের পথ প্রাচীনকালের জ্ঞানী ব্যক্তিরা আগেই তৈরি করে গেছেন। এর বাইরে যাওয়ার অর্থ হল সাম্রাজ্যের পতন ডেকে আনা। সম্রাট এই অবাধ্যতায় ক্ষুব্ধ হতে পারেন, প্রহরীদের ডাক দিয়েছেন কে বন্দী করতে পারেন, কিন্তু তিনি সেই প্রাচীন সত্যকে মুছে ফেলতে পারেন না। আইন বা সত্যের এই যে নির্দিষ্ট সীমা, একেই বলা যায় এক ধরনের জ্ঞানতাত্ত্বিক কারাগার। খাঁটি কথা। কিন্তু এখানে আমার আরেকটা প্রশ্ন মাথায় আসছে। সম্রাট হয়তো নতুন আইন তৈরি করতে পারতেন না, কিন্তু তিনি তো অন্তত এটা নিয়ন্ত্রণ করতে পারতেন যে ইতিহাস তাকে কিভাবে মনে রাখে, কারণ আমরা তো জানি বিজয়ীরাই ইতিহাস লেখে। সাধারণত তাই হয়, কিন্তু এখানেই প্রাচীন চীনের ইতিহাস রচনার পবিত্র ঐতিহ্যের বিষয়টা আসে, যাকে ব্রাশ অফ হিস্ট্রি বলা যায়। সম্রাটের পাশে সবসময় দুজন ইতিহাসবিদ থাকতেন। দুজন একই সাথে? হ্যাঁ, বাম দিকের ইতিহাসবিদ সম্রাটের প্রতিটি কাজ লিপিবদ্ধ করতেন এবং ডান দিকের ইতিহাসবিদ তার প্রতিটি কথা লিখে রাখতেন। এগুলোকে বলা হতো ডায়েরিজ অফ অ্যাক্টিভিটি অ্যান্ড রিপোজ। আক্ষরিক অর্থেই সারাক্ষণই এই লিপিবদ্ধকরণ চলত। একদম। তবে সবচেয়ে বিস্ময়কর নিয়মটি ছিল শাসককে তার নিজের ইতিহাস দেখার অধিকার দেওয়া হয়নি। এই নিয়মটি কিভাবে প্রয়োগ হতো তার একটি দারুণ ঐতিহাসিক নজির আছে তাং রাজবংশে। সম্রাট তাইজং, যিনি চীনের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক ও রাজনৈতিক নেতা ছিলেন, হ্যাঁ, তাং রাজবংশের স্থপতি বলা যায় তাকে। তিনি একবার নিজের সম্পর্কে কি লেখা হচ্ছে তা দেখার জন্য প্রবল আগ্রহ প্রকাশ করেছিলেন। অনেকেরই মনে হতে পারে তিনি তো মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা, তার তো যে কোনো কিছু দেখার ক্ষমতা থাকার কথা। কিন্তু তার চ্যান্সেলর চু সুইলিয়াং অত্যন্ত দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করেন। মুখের উপর না করে দিলেন? হ্যাঁ, চু সুইলিয়াং স্পষ্ট জানিয়ে দেন যে শাসককে ভালো ও মন্দ উভয় কাজের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এই দায়বদ্ধতা নিশ্চিত করার জন্যই ক্ষমতার একটি অনন্য বিভাজন তৈরি করা হয়েছিল। পশ্চিমা ব্যবস্থার সাথে এর বেশ বড় একটা পার্থক্য আছে। আধুনিক পশ্চিমা ব্যবস্থায় আমরা ক্ষমতার স্থানিক বিভাজন দেখি, স্পেশাল সেপারেশন। যেমন একই সময়ে আইন, বিচার ও শাসন বিভাগ একে অপরকে নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রাচীন চীনে কাজ করত ক্ষমতার কালগত বা টেম্পোরাল বিভাজন। পণ্ডিতরা দুটি ধারণার মধ্যে পার্থক্য তৈরি করেছিলেন: দাওথং বা আদর্শিক ও নৈতিক উত্তরাধিকার, এবং জিতং বা বর্তমান রাজবংশের শাসন ক্ষমতা। অর্থাৎ সম্রাট বর্তমানের সিংহাসন বা জিতং নিয়ন্ত্রণ করলেও পণ্ডিতরা অতীত ও ভবিষ্যতের নৈতিক মানদণ্ড বা দাওথং নিয়ন্ত্রণ করতেন। ঠিক।
সম্রাট জানতেন আজ তিনি যতই ক্ষমতা দেখান না কেন তার আসল বিচার হবে 1000 বছর ধরে চলে আসা দাউথংয়ের অপরিবর্তনীয় মানদণ্ডে। কিন্তু এই জায়গাটিতে একটি ব্যবহারিক সংশয় তৈরি হয়। ধরুন একজন উন্মাদ বা সমাজবিকারগ্রস্ত স্বৈরাচারী সিংহাসনে বসেন এবং তাৎক্ষণিক হত্যাকাণ্ড ও লুণ্ঠন শুরু করেন। তখন ভবিষ্যতের ইতিহাসবিদরা 100 বছর পর কি লিখবেন সেই ভয় তাকে কিভাবে থামাবে? মানে ভবিষ্যতের ভীতি তো বর্তমানের ধ্বংসলীলা ঠেকাতে যথেষ্ট নয়, এটা তো ভবিষ্যতের ব্যাপার। এই সংশয়টি অত্যন্ত যৌক্তিক। আর ঠিক এই কারণেই এই প্রাচীন ব্যবস্থাটি কেবল সুদূর ভবিষ্যতের উপর নির্ভরশীল ছিল না, এর সাথে যুক্ত ছিল বর্তমানের এক সরাসরি মহাজাগতিক জবাবদিহিতা। মহাজাগতিক জবাবদিহিতা? হ্যাঁ, এটি বোঝার জন্য বন্যাপ্রবণ একটি প্রদেশে নিযুক্ত গভর্নর লিনের ঘটনাটি দেখা যেতে পারে। ক্রমাগত 3 বছর ধরে পিত নদীর বাঁধ ভেঙে গেছে। লিন এমন একটি গ্রামের উপর দিয়ে হাঁটছেন যা ধূসর কাদায় সম্পূর্ণ তলিয়ে গেছে, কেবল বাড়ির চালগুলো দৃশ্যমান। কি ভয়ানক দৃশ্য! চারিদিকে মৃতদেহ ছড়িয়ে আছে এবং এক পিতাকে দেখা যাচ্ছে নদীর কাদামাটি থেকে তার মৃত সন্তানের মুখ পরিষ্কার করতে। চারপাশের এই চরম ধ্বংসলীলার দৃশ্য লিনকে গভীরভাবে নাড়া দেয়। তখন লিন তার তাঁবুতে ফিরে সম্রাটের কাছে একটি রিপোর্ট বা মেমোরিয়াল লেখেন। কিন্তু তিনি এই ভয়ঙ্কর বন্যার জন্য অতিরিক্ত বৃষ্টিপাত বা নদীর দুর্বল বাঁধকে দায়ী করেননি। না, তিনি সরাসরি সম্রাটের নৈতিক স্খলনকে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেন। একজন গভর্নরের পক্ষ থেকে সম্রাটের দিকে এমন সরাসরি অভিযোগ তোলাটা যে কোনো সাধারণ যুক্তিতে তো আত্মঘাতী মনে হওয়ার কথা। সম্রাট তো চাইলেই তার গর্দান নিতে পারেন। পারতেন, কিন্তু লিনের এই অভিযোগের ভিত্তি ছিল তিয়ান মিং বা স্বর্গের ম্যান্ডেট। এটি ইউরোপীয় রাজাদের ঐশ্বরিক অধিকার থেকে একেবারেই আলাদা। কিভাবে আলাদা? চৌ রাজবংশের রাজা যখন শাং রাজবংশকে উৎখাত করেন তখন তিনি এই ধারণা প্রবর্তন করেন যে শাসনের অধিকার রক্তের সম্পর্কের উপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে শাসকের যোগ্যতার উপর। আচ্ছা, আর দার্শনিক মেনসিয়াস এটিকে আরও গভীরভাবে ব্যাখ্যা করে বলেছিলেন, স্বর্গ সেভাবেই দেখে যেভাবে আমার জনগণ দেখে। একদম ঠিক। যদি শাসক জনগণকে অভুক্ত রাখেন তবে তিনি আর রাজা থাকেন না, তিনি পরিণত হন একজন দুভু বা ঘৃণ্য ব্যক্তিতে। তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করাটা শুধু বৈধই নয়, বরং তা মহাজাগতিক ন্যায়বিচার। হান রাজবংশের দার্শনিক দং ঝংসু এটিকে একটি পূর্ণাঙ্গ মহাজাগতিক রূপ দিয়েছিলেন। তার তিয়ানরেন গাইনিয়ং তত্ত্ব অনুযায়ী স্বর্গ ও মানুষের মধ্যে এক ধরনের টেলিপ্যাথি বা অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। হ্যাঁ, মহাবিশ্ব কোনো জড়বস্তু নয়, এটি একটি জীবন্ত সত্তা এবং সম্রাট হলেন এর কেন্দ্র। এই কাঠামোর বুদ্ধিমত্তাটি সত্যিই অসাধারণ। একজন পণ্ডিত সরাসরি সম্রাটের সমালোচনা করলে তার প্রাণ বিপন্ন হতে পারত, কিন্তু প্রকৃতি নিজেই যেন বিরোধী দলের ভূমিকা পালন করত। ঠিক বলেছেন। একটি ভূমিকম্প, দীর্ঘস্থায়ী খরা বা সূর্যগ্রহণকে পণ্ডিতরা মহাজাগতিক নিরীক্ষা বা অডিট হিসেবে ব্যবহার করতেন। তারা সম্রাটকে বলতেন যে তার ভুল নীতির কারণেই স্বর্গ ক্ষুব্ধ হয়ে এই বিপর্যয় ঘটিয়েছে। আর এই মহাজাগতিক অডিটের ফলেই সম্রাটকে প্রকাশ্যে সেই অবমাননাকর কালপেবিলিটি এডিক্ট জারি করতে হতো। তাকে স্বীকার করতে হতো যে তার নৈতিক স্খলনের কারণেই প্রকৃতি বিরূপ হয়েছে, শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট ছিল না। তাকে তাৎক্ষণিকভাবে কর কমাতে হতো, কারাবন্দীদের মুক্তি দিতে হতো এবং ভুল নীতিগুলো পরিবর্তন করতে হতো। এটি ছিল তাৎক্ষণিক স্বৈরাচার ঠেকানোর একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। কিন্তু প্রতিদিনের আমলাতান্ত্রিক কাজে তো আর সূর্যগ্রহণ বা ভূমিকম্প হবে না, তাই না? প্রতিদিনের ছোট ছোট ভুল সিদ্ধান্তগুলো কিভাবে আটকানো হতো? হ্যাঁ, সেটাই ভাবছিলাম। প্রতিদিনের এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মূলে ছিল তাইজিয়ান ব্যবস্থা এবং রেমনস্ট্রেটর বা প্রতিবাদকারী কর্মকর্তারা। এদের কাজই ছিল সম্রাটের ভুল ধরিয়ে দেওয়া। তাং এবং সং রাজবংশের সময় এই প্রতিবাদকারী কর্মকর্তাদের ফেংবো ওইছি অর্থাৎ আদেশ প্রত্যাখ্যান করার ক্ষমতা দেওয়া হয়েছিল। একদম। সম্রাটের কোনো আদেশ যদি ঐতিহ্যের পরিপন্থী হতো তবে চ্যান্সেলরির কর্মকর্তারা তা আক্ষরিক অর্থে সিলগালা করে সম্রাটের ডেস্কে ফেরত পাঠাতে পারতেন। এর দার্শনিক ভিত্তি ছিল নি শ্যাং ওয়াইওয়াং বা অন্তরে সাধু এবং বাইরের রাজা ধারণা। এর মানে হল আইন কোনো বিমূর্ত বস্তু নয় যা শাসকের ওপর আধিপত্য করবে, বরং আইন হল শাসকের একটি হাতিয়ার। আর তাই
সর্বোচ্চ আদালত ছিল স্বয়ং সম্রাটের বিবেক বা রেন, যাকে আমরা মানবতা বা হিউম্যানিটি বলতে পারি। পণ্ডিতদের প্রধান কাজ ছিল সম্রাটের এই বিবেককে জাগ্রত রাখা। কিন্তু এখানে ইতিহাসের একটি অন্ধকার দিক চলে আসে। মিং এবং ছিং রাজবংশের মতো চরম স্বৈরাচারী শাসনামলে সম্রাটরা যখন প্রতিবাদকারী পণ্ডিতদের জনসমক্ষে নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে শুরু করলেন, যাকে তিংঝাং বলা হয়, হ্যাঁ, তখন এই বিবেক নির্ভর ব্যবস্থা তো কাজ করার কথা নয়। সম্রাট যদি সোজা বলেলেন যে আমার আদেশ আটকে দেবে তাকে আমি পিটিয়ে মারব, তাহলে তো এই অদৃশ্য খাঁচা ভেঙে পড়ার কথা। এই জায়গাটিতেই চীনা আমলাতন্ত্র তার সবচেয়ে চরম এবং বিস্ময়কর রূপ ধারণ করে। যখন প্রাতিষ্ঠানিক ক্ষমতা দুর্বল হয়ে পড়ল এবং শারীরিক শাস্তি শুরু হল, তখন পণ্ডিতরা আত্মোৎসর্গকে অস্ত্রে পরিণত করলেন। ওয়েপনাইজেশন অফ মার্টিয়ারডম। ঠিক তাই, কনফুসীয় পণ্ডিতদের কাছে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল সত্যের জন্য শহীদ হওয়া। প্রকাশ্য প্রাঙ্গণে হাজার হাজার মানুষের সামনে সম্রাটের আদেশে বাঁশের লাথির পিটুনি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া মানেই ইতিহাসের পাতায় নিজের অনন্ত গৌরব নিশ্চিত করা। একই সাথে এর অর্থ ছিল সম্রাটকে একজন অত্যাচারী হিসেবে চিরস্থায়ীভাবে চিহ্নিত করা। পণ্ডিতরা আক্ষরিক অর্থে প্রতিযোগিতা করতেন কে সবচেয়ে কঠোর সমালোচনা করে সম্রাটের হাতে প্রাণ দিতে পারেন। রাজপ্রাসাদের সে বিশাল প্রাঙ্গণে যখন একজন পণ্ডিতকে পিটিয়ে বাড়া হতো, তখন তার রক্ত শুধু পাথরই ভেজাত না, তার সম্রাটের নৈতিক বৈধতাকেও মুছে দিত। এটি এমন এক অস্তিত্বগত চাপ সৃষ্টি করেছিল যা চরম সহিংস সম্রাটরাও এড়িয়ে যেতে পারতেন না। মৃত্যুর এই রাজনৈতিক ব্যবহার আমাদের সেই পারস্পরিক চুক্তির প্রসঙ্গে নিয়ে যায়, যা পশ্চিমা শাসনতান্ত্রিক চুক্তির চেয়ে একেবারেই আলাদা। ওয়েনহুয়া হলের হিমশীতল ও বিশাল কক্ষের সেই দৃশ্যটির কথা ভাবা যায়। একজন তরুণ যুবরাজ এবং তার বৃদ্ধ গৃহশিক্ষক গ্র্যান্ড সেক্রেটারি ঝাও, যেখানে যুবরাজ সাধারণ অশিক্ষিত প্রজাদের নিয়ে তার চরম বিরক্তি প্রকাশ করে বলছে যে সে কেন এই মূর্খদের কথা ভাববে। গ্র্যান্ড সেক্রেটারি ঝাও এর উত্তরে কোনো লিখিত আইন বা সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলেননি। তিনি যুবরাজের চোখের দিকে তাকিয়ে সোজা কথায় বুঝিয়েছিলেন, একজন পিতা যখন পিতার মতো আচরণ করা বন্ধ করে দেন, তখন সন্তানও আর সন্তান থাকে না। এটি কোনো অধিকার আদায়ের দাবি ছিল না, এটি ছিল পারস্পরিক নির্ভরশীলতার এক অস্তিত্বগত সমীকরণ। পশ্চিমা রাষ্ট্রদর্শনে থমাস হবস বা জন লকের সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির সাথে এর পার্থক্যটা মৌলিক। পশ্চিমা চুক্তি হল বিচ্ছিন্ন ব্যক্তিকেন্দ্রিক মানুষের মধ্যে একটি আইনি ও পদ্ধতিগত চুক্তি। এর সবচেয়ে বড় উদাহরণ হল সক্রেটিস, যিনি আইনি পদ্ধতির অখণ্ডতা রক্ষার্থে হেমলক পান করে মৃত্যুবরণ করেছিলেন। আর প্রাচ্যের এই ব্যবস্থা হল গুয়োজিয়া তঙ্গ উ বা রাষ্ট্র ও পরিবারের কাঠামোগত সমতা। এখানে রাষ্ট্র কোনো আইনি চুক্তিতে আবদ্ধ বিচ্ছিন্ন মানুষের সমষ্টি নয়, বরং এটি একটি বর্ধিত জৈব পরিবার। শাসক আর প্রজার সম্পর্ক হল পিতা আর সন্তানের সম্পর্কের একটি বৃহত্তর রূপ। তাই শাসকের ক্ষমতা কোনো ব্যালট বক্স বা লিখিত চুক্তি থেকে আসে না, আসে স্বর্গের ম্যান্ডেট থেকে, যা কেবল প্রজাদের প্রতি পিতার মতো নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমেই টিকিয়ে রাখা সম্ভব। পশ্চিমা ব্যবস্থাকে আমরা একটি টার্মিনেশন ক্লজ বা বাতিলকরণ শর্তযুক্ত একটি আনুষ্ঠানিক আইনি চুক্তির সাথে তুলনা করতে পারি। চমৎকার বলেছেন। অন্যদিকে প্রাচ্যের এই ব্যবস্থা হল একটি বিশাল বনভূমির জৈব বাস্তুতন্ত্র। বনের নেকড়ে, হরিণ এবং নদীর জলের মধ্যে কোনো আইনি চুক্তি থাকে না। কিন্তু যদি শীর্ষ শিকারী অর্থাৎ সম্রাট খেয়ালে আচরণ করে এবং জলের উৎসকে বিষাক্ত করে দেয়, তবে সমগ্র বাস্তুতন্ত্র প্রাকৃতিকভাবেই তাকে প্রত্যাখ্যান করে। গাছটিতে যখন পচন ধরে, তখন কোনো আইনি নোটিশ দেওয়া হয় না, সেটি কেবল নিজের ভারে একসময় ভেঙে পড়ে। সম্রাট যখন নৈতিকতা হারান, তখন পুরো আমলাতন্ত্র নিষ্ক্রিয় হয়ে পড়ে, রাজস্ব আদায় বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত প্রাকৃতিক নিয়মেই সেই পচে যাওয়া ব্যবস্থা ধসে পড়ে। এই পুরো ব্যবস্থাটা নিয়ে ভাবলে সত্যি অবাক হতে হয়। সম্রাট দৃশ্যত পরিচিত মহাবিশ্বের একদম কেন্দ্রে অকল্পনীয় সম্পদ এবং সামরিক শক্তির মধ্যে অবস্থান করলেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী শৃঙ্খলে আবদ্ধ ছিলেন। হ্যাঁ, এই শৃঙ্খলগুলো তৈরি হয়েছিল প্রাচীন জ্ঞানতাত্ত্বিক গ্রন্থ, স্বর্গের ম্যান্ডেট বা মহাজাগতিক জবাবদিহিতা, ঐতিহাসিক রায় এবং আমলাদের চরম আত্মোৎসর্গের দ্বারা।
এটি এমন একটি ব্যবস্থা যেখানে রাজনৈতিক ক্ষমতা মানুষের বদান্যতা এবং নৈতিকতার সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত ছিল। প্রাচীন চীনের এই নিখুঁত শাসন ব্যবস্থা আমাদের সামনে একটি অত্যন্ত স্পষ্ট ও অকাট্য বাস্তবতা তুলে ধরে। ক্ষমতা আইনত যত সুসংহত বা কাঠামোগতভাবে যত বিশালই হোক না কেন, তার মূলে যদি গভীর অভ্যন্তরীণ নৈতিক ভিত্তি এবং ঐতিহাসিক মূল্যায়নের প্রতি প্রচণ্ড ভীতি না থাকে, তবে তা অনিবার্যভাবেই ধসে পড়বে এবং ভবিষ্যতের ইতিহাসে কেবল একটি ক্ষণস্থায়ী ব্যর্থতা হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। ক্ষমতার এই বিশাল মঞ্চের পেছনে দাঁড়িয়ে থাকা শৃঙ্খলগুলো প্রমাণ করে যে প্রকৃত স্থায়িত্ব কখনোই কেবল বল প্রয়োগের মাধ্যমে আসে না, বরং তা আসে এক গভীর নৈতিক ও মহাজাগতিক দায়বদ্ধতা থেকে। প্রাচীন চীনের এই রাজনৈতিক স্থাপত্য আজও আমাদের স্মরণ করিয়ে দেয় স্থিতিশীলতার আসল রহস্য।